আইপিএস কর্মকর্তা অহনা সিংয়ের সাহসিকতার গল্প। যখন ক্ষমতার অহংকার নত হলো আইনের সামনে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, যখন ক্ষমতার নেশা প্রকাশ্যে গুন্ডামিতে নেমে আসে, তখন তাকে রুখবে কে? ধন সম্পদ আর প্রতিপত্তির সামনে কি আইনও হাঁটু গেড়ে বসে? নাকি এমন কেউ আছেন যিনি এসবের ঊর্ধ্বে উঠে শুধু ন্যায় বিচারের পতাকা বহন করেন? আজ আমরা আপনাদের এমন এক গল্প শোনাতে যাচ্ছি যা আপনাদের চেয়ারে আটকে রাখবে। এক এমন গল্প যেখানে ক্ষমতার অহংকার এক আইপিএস কর্মকর্তার অদম্য ইচ্ছা শক্তির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে। প্রস্তুত হয়ে যান, কারণ এবার শুরু হতে চলেছে আইপিএস ম্যাডাম অহনা সিংয়ের সেই কাহিনী যা শুধু একজন অপরাধীকেই নয়, বরং পুরো ব্যবস্থাকেই আয়না দেখিয়েছিল। এই কাহিনীটি আইপিএস অহনা সিংয়ের। তার নাম শুনলেই অপরাধীদের ঘাম ছুটে যেত আর সৎ কর্মকর্তাদের মুখে গর্বের ঝলক ফুটে উঠত। অহনা শুধু একজন কর্মকর্তা ছিলেন না, বরং আইন ও ন্যায়ের জীবন্ত প্রতিমূর্তি ছিলেন। তার তীক্ষ্ণ বুদ্ধি, অতুলনীয় সাহস এবং কর্তব্যের প্রতি তার অটল নিষ্ঠা তাকে তার ব্যাচের সেরা কর্মকর্তাদের মধ্যে একজন করে তুলেছিল। তার কঠোর রুটিন এবং মুখে সবসময় দেখা যাওয়া সেই শান্ত দৃঢ় ভাব সবকিছুই বলে দিত যে এই মহিলা তার কাজের প্রতি কতটা নিবেদিত প্রাণ। অহনা সিংয়ের একটি সাধারণ দিন, কিন্তু অহনা শুধু পুলিশ সদর দপ্তরের ফাইল আর জটিল কেসগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তার ব্যস্ত চাপপূর্ণ জীবন থেকে একটি ছোট বিরতি নেওয়ার জন্য তিনি প্রায়শই নিজেকে সাধারণ মানুষের মতো আচরণ করতে দিতেন। তার একটি প্রিয় শখ ছিল তার কাছের স্থানীয় সবজি বাজারে গিয়ে তাজা সবজি কেনা। তার জন্য এটি শুধু একটা কেনাকাটা ছিল না, বরং ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে মানুষের ভিড় থেকে দৈনন্দিন চাপ থেকে দূরে কিছু মুহূর্ত শান্তি কাটানোর মতোই ছিল। তিনি বাজারের কোলাহল, বিক্রেতাদের হাঁকডাক আর সবজির তাজা গন্ধ খুব পছন্দ করতেন। এটি তার জন্য একটি ছোট পৃথিবী ছিল, যেখানে তার ইউনিফর্ম আর পদমর্যাদার ঊর্ধ্বে তিনি শুধু একজন সাধারণ নাগরিক ছিলেন। সেটি ছিল এক উষ্ণ ও গুমোট সন্ধ্যা। সারাদিনের কঠোর পরিশ্রম আর মিটিংয়ের পর অহনা তার কড়া ইউনিফর্ম আর ভারী বুট খুলে একটি আরামদায়ক সুতির সালোয়ার কামিজ পরলেন। তার ঘন চুল শক্ত করে একটি খোপায় বাঁধলেন এবং কোনো রকম আড়ম্বর ছাড়াই তার পুরনো কিন্তু নির্ভরযোগ্য নীল রঙের স্কুটারে চড়ে শহরের পুরনো ও ভিড় ভরা সবজি বাজারের দিকে রওনা দিলেন। বাজারে যথারীতি লোকজনের আনাগোনা ছিল, চারিদিকে তাজা সবজির গন্ধ বাতাসে মিশেছিল। সবজি বিক্রেতারা তাদের জিনিসপত্র বিক্রির জন্য জোরে জোরে ডাকছিল এবং মানুষের ভিড়ে সব ধরনের মুখ আর গল্প দেখা যাচ্ছিল। অহনা এক কোণে একটি ছোট সবজি বিক্রেতার দোকানে দাঁড়ালেন এবং মনোযোগ দিয়ে তার পছন্দের ঢেঁড়স আর উজ্জ্বল লাল টমেটো বাছছিলেন। তার মুখে হালকা হাসি ছিল যা সারাদিনের চাপ কমিয়ে দিচ্ছিল। ক্ষমতার নেশায় মত্ত এক প্রভাবশালী মন্ত্রীপুত্র হয়ে থাকা লোকজন ভীত ছিল। কেউই সেই ছেলেটির সামনে একটি শব্দ বলার সাহস করছিল না, কারণ সবাই জানত যে এই শাহজাদা কে। অহনার ভ্রু কুঁচকে গেল। তার আইপিএস মস্তিষ্ক তৎক্ষণাৎ সক্রিয় হয়ে উঠল। তিনি দ্রুতই চিনতে পারলেন যে এই আর কেউ নয়, বরং রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী ও ধনী মন্ত্রী জয়ন্ত বর্মার একমাত্র ও বেপরোয়া ছেলে গৌরব বর্মা। গৌরব তার অঢেল সম্পদ আর বাবার রাজনৈতিক ক্ষমতার নেশা মত্ত থাকত। সে ভাবত যে সে যা খুশি তাই করতে পারে এবং কেউ তার চুলেরও ক্ষতি করতে পারবে না। শহরে তার প্রভাব প্রতিপত্তির গল্পগুলো বিখ্যাত ছিল। হঠাৎ গৌরব এক বনপশুর মতো আচরণ করে পাশে দাঁড়িয়ে থাকা সবজি বিক্রেতার ছোট কাঠের ঠেলায় একটি জোরে লাথি মারল। ঠেলাটি মাটিতে ধরাম করে পড়ে গেল এবং সমস্ত সবজি, তাজা সবুজ ঢেঁড়স, লাল লাল টমেটো, আলু ও লঙ্কা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে গেল। সবজি বিক্রেতা, যার বয়স 60-এর ওপর ছিল, যার কোমর ঝুঁকে গিয়েছিল এবং চোখ ছিল অশ্রুসিক্ত, নিজের জীবনের সমস্ত পরিশ্রম এবং সেই দিনের আয় রাস্তায় নষ্ট হতে দেখছিল। তার মুখে অসহায়ত্ব, লাচারি এবং গভীর দুঃখ স্পষ্ট ফুটে উঠছিল। সে নিজের চোখের জল মোছারও চেষ্টা করল না। আইপিএস অহনা সিংয়ের হস্তক্ষেপ। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে অহনার রক্ত টকবক করে উঠল। তার ইউনিফর্মধারী বিবেক জেগে উঠেছিল। তিনি এক মুহূর্ত দেরি না করে দ্রুতই গৌরবের দিকে এগিয়ে গেলেন। তার কণ্ঠে ছিল সেই দৃঢ়তা আর অধিকার যা যে কোনো অপরাধীকে কাঁপিয়ে দিতে বাধ্য করে। এসব কি অভদ্রতা? তোমার কি একটুও সভ্যতা নেই যে একজন গরিবের রুটি রুজিতে লাথি মারো আর প্রকাশ্য স্থানে এ ধরনের গুন্ডামি করো? তিনি কঠোর শব্দে গৌরবকে বকা দিলেন। তার কণ্ঠে না ছিল ভয় আর না ছিল কোনো দ্বিধা। গৌরব অহনার দিকে ফিরে তাকালো। একজন সাধারণ দেখতে মহিলাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে ঘৃণ্য অট্টহাসি করল। মদ আর অহংকারের নেশায় ডুবে থাকা সেই ছেলেটির চোখে অহনার চোখে লুকিয়ে থাকা সতর্কতা ধরা পড়ল না। আরে ও ম্যাডাম, তুমি কি আমাকে আটকানোর? নিজের চেহারা দেখেছো?
জানো না আমি কে? এক্ষুনি আমার বাবাকে একটা কল করব, তো তোমার আসল জায়গা দেখিয়ে দেব। তুমি পুলিশে থাকেও আমার কিচ্ছু করতে পারবে না। সে অহংকার করে বলল। তার কণ্ঠে না ছিল লজ্জা, না ছিল অনুশোচনা, শুধু ঔদ্ধত্য আর অহংকার। অহনা শান্ত রইলেন, কিন্তু তার চোখে এবার বিদ্যুতের মতো ঝলক এসে গিয়েছিল। তিনি বুঝে গেলেন যে এই বিগড়ে যাওয়া শাহজাদাকে এবার তার আসল জায়গা দেখানো জরুরি। তিনি ধীরে ধীরে তার ব্যাগ খুললেন এবং কোনো রকম তাড়াহুড়ো না করে তার দাপ্তরিক পরিচয়পত্র বের করলেন। সেটি গৌরবের চোখের সামনে দোলাতে দোলাতে অহনার কণ্ঠস্বর এবার আরও শান্ত, কিন্তু ততটাই তীক্ষ্ণ ও চূড়ান্ত হয়ে উঠেছিল। আমি আইপিএস অহনা সিং, আর এই মুহূর্তে তুমি একজন আইন লঙ্ঘনকারী অপরাধী। তুমি শুধু প্রকাশ্য স্থানে উপদ্রব করনি, বরং একজন নাগরিকের সম্পত্তিরও ক্ষতি করেছ। এবার তোমাকে এর মূল্য চোকাতে হবে। এটি আইনের শাসন, কোনো মন্ত্রীর ছেলের নয়। গৌরব বর্মার পদ শুনে গৌরবের মুখের রং সাদা হয়ে গেল। তার নেশার ঘোর এক ঝটকায় কেটে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল আর তার মুখ খোলা থেকে গেল। সে তোতলাতে তোতলাতে ক্ষমা চাওয়ার চেষ্টা করতে লাগলো। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে, আমার বাবা অনেক বড় মানুষ। কিন্তু অহনা তাকে একটিও কথা বলার সুযোগ দিলেন না। তিনি নিজের মোবাইল থেকে পুলিশ কন্ট্রোল রুমে কল করলেন। এটি আইপিএস অহনা সিং বলছি, সবজি বাজারে অবিলম্বে একটি পিসিআর ভ্যান পাঠান। একটি গুরুতর প্রকাশ্য উপদ্রব এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত মন্ত্রী জয়ন্ত বর্মার ছেলে গৌরব বর্মা। কোনো রকম দেরি সহ্য করা হবে না। কিছু মিনিটের মধ্যেই একটি পুলিশ ভ্যান হুটার বাজাতে বাজাতে ঘটনাস্থলে এসে পৌঁছল। পুলিশ কর্মীরা অহনাকে স্যালুট করল এবং অহনা বিনা দ্বিধায় গৌরবকে গ্রেফতার করার আদেশ দিলেন। গৌরবকে হাতকড়া পরানো হলো এবং পুলিশ ভ্যানে বসানো হলো। যখন সে অনবরত কাঙ্কুতি মিনতি করছিল, ক্ষমা চাইছিল এবং বারবার তার বাবার নাম ধরে অনুনয় করছিল, বাজারে দাঁড়িয়ে থাকা লোকজন অহনার এই অকল্পনীয় নির্ভীকতা ও দৃঢ় পদক্ষেপ দেখে হতবাক ছিল। তাদের জয় জয়কার হচ্ছিল। মানুষ তাদের নিজের চোখে দেখল যে কিভাবে একজন আইপিএস কর্মকর্তা কোনো ভয় বা চাপ ছাড়াই একজন শক্তিশালী মন্ত্রীর ছেলেকে তার আসল জায়গা দেখিয়ে দিলেন। সবজি বিক্রেতার চোখে এখন আর অশ্রু ছিল না, বরং অহনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও সম্মান ছিল। ক্ষমতার চাপ ও অহনার অবিচল অবস্থান। পরের দিন এই খবর পুরো শহরে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সকালের খবরের কাগজগুলোর শিরোনাম এই ঘটনাতেই ভরা ছিল। আইপিএস অহনা সিং মন্ত্রীপুত্রকে গ্রেপ্তার করলেন। আইনের সামনে সবাই সমান। মন্ত্রীর প্রতিপত্তি ব্যর্থ। মন্ত্রী জয়ন্ত বর্মা তার একমাত্র ছেলের গ্রেফতারে পুরোপুরি অস্থির হয়ে উঠেছিলেন। তার অহংকারে প্রচণ্ড আঘাত লেগেছিল এবং তার রাজনৈতিক ভাবমূর্তিতে সরাসরি প্রভাব পড়েছিল। তিনি সঙ্গে সঙ্গে তার সমস্ত রাজনৈতিক ক্ষমতা এবং প্রভাব খাটাতে শুরু করে দিলেন। অহনার ফোনে ক্রমাগত উচ্চ পদস্থ অধিকারিকদের কল আসতে লাগলো। মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং কিছু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকেও। প্রতিটি ফোনে শুধু একটাই বার্তা ছিল, গৌরব বর্মাকে ছেড়ে দেওয়া হোক এবং এই মামলাটি যত তাড়াতাড়ি সম্ভব ধাপা চাপা দেওয়া হোক। অহনার কাছে হুমকি ভরা বার্তাও আসতে লাগলো। কেউ কেউ তার কর্মজীবন শেষ করার হুমকি দিল, তো কেউ কেউ তার বদলির কথা বলল। কিন্তু অহনা তার লোহার মতো দৃঢ় সংকল্পে অটল রইলেন। তিনি সবাইকে স্পষ্ট জানিয়ে দিলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। সে যত প্রভাবশালী হোক না কেন, যদি সে ভুল করে থাকে তবে তাকে রেহাই দেওয়া হবে না। তিনি তার রিপোর্টে ঘটনার প্রতিটি বিবরণ নথিভুক্ত করলেন এবং গৌরবের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ সংগ্রহ করলেন। মন্ত্রী বর্মা তার ছেলেকে বাঁচানোর জন্য সম্ভাব্য সব কৌশল অবলম্বন করলেন। কিছু সংবাদ মাধ্যমকে টাকা দিয়ে অহনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলেন। কিছু লোককে উস্কে দিয়ে অহনার বিরুদ্ধে বিক্ষোভ করানোর পরিকল্পনা করলেন। কিন্তু জনগণের সমর্থন এত শক্তিশালী ছিল যে সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। অহনা তার ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও স্পষ্ট জানিয়ে দিলেন, যদি আমার উপর চাপ সৃষ্টি করা হয় তবে আমি আমার নৈতিক দায়িত্ব থেকে পিছিয়ে আসব না। প্রয়োজন হলে আমি আমার পদ থেকে ইস্তফা দেব, কিন্তু ন্যায়ের সঙ্গে আপোষ করব না। তার এই অটল নিষ্ঠা এবং সত্যতা অনেক কর্মকর্তা ও সহকর্মীদেরও গভীরভাবে প্রভাবিত করল। আদালতে ন্যায়ের জয়। যখন সমস্ত চাপ এবং হুমকিও কাজ করল না, তখন মন্ত্রী বর্মা অবশেষে আইনি পদ অবলম্বন করলেন। তিনি ভাবলেন যে আদালতে তার টাকা এবং নামী আইনজীবীদের প্রতিপত্তি কাজ দেবে। তিনি গৌরবের সুরক্ষার জন্য দেশের সবচেয়ে ব্যয়বহুল আইনজীবী নিয়োগ করলেন, যারা তাদের তীক্ষ্ণ যুক্তি এবং প্রমাণ বিকৃত করে পেশ করার কৌশলের জন্য পরিচিত। মামলাটি জেলা আদালতে পৌঁছল।
আদালত কক্ষ কানায় কানায় পূর্ণ ছিল, মিডিয়ার ক্যামেরা ঝলসাচ্ছিল, জনতার ভিড় লেগেছিল এবং সবার নজর এই হাই প্রোফাইল মামলার রায়ের দিকে নিবদ্ধ ছিল। মন্ত্রীর আইনজীবীরা আদালতে যুক্তি দিলেন যে আইপিএস অহনা সিং তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং গৌরবকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। তারা প্রমাণ করার চেষ্টা করলেন যে গৌরব নেশাগ্রস্ত ছিল এবং সে জানত না যে সে কি করছিল। এমনকি তারা এও বললেন যে এটি ব্যক্তিগত শত্রুতার বিষয়, কারণ মন্ত্রী বর্মা কখনো অহনার কোনো অনুরোধ মানেননি। আইনজীবীরা অহনার চরিত্র নিয়েও প্রশ্ন তুললেন। বলা হলো যে তিনি কেবল শিরোনামে আসার এবং পদোন্নতি পাওয়ার জন্য এমন করছেন এবং একজন মন্ত্রীর পরিবারকে বদনাম করতে চান। তারা অহনার সততা নিয়েও আঙুল তুললেন, কিন্তু অহনা তার সংযম হারালেন না। তিনি জানতেন যে সত্য তার সঙ্গেই আছে। আদালতে তার বক্তব্যের জন্য যখন তিনি দাঁড়ালেন, তখন তিনি পুরো ঘটনাকে প্রতিটি বিন্দুর সঙ্গে স্পষ্টতা, সততা এবং সাহসের সঙ্গে উপস্থাপন করলেন। তিনি শুধু মৌখিক বক্তব্যই দিলেন না, বরং পুলিশের তৈরি করা ঘটনাস্থলের ভিডিও, গৌরবের নেশাগ্রস্ত অবস্থায় করা আচরণের প্রমাণ এবং সেই গরিব সবজি বিক্রেতার ক্ষতিপূরণের ছবিও আদালতে পেশ করলেন। তিনি বললেন যে কিভাবে গৌরব শুধু প্রকাশ্য স্থানে গুন্ডামি করেনি, বরং একজন পরিশ্রমী সবজি বিক্রেতার ঠেলা উল্টে দিয়ে তাকে প্রচুর আর্থিক ও মানসিক ক্ষতি করেছে। এরপর সবজি বিক্রেতার জবানবন্দি রেকর্ড করা হলো। সে বৃদ্ধ ব্যক্তি কাঁপতে কাঁপতে কিন্তু দৃঢ়তার সঙ্গে বললেন। তিনি বললেন যে কিভাবে গৌরব তাকে হুমকি দিয়েছিল, গালাগালি দিয়েছিল এবং তার সমস্ত সবজি নষ্ট করে দিয়েছিল। তার চোখে সেই ঘটনার ভয় তখনও স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু অহনার উপস্থিতি তাকে সাহস জুগিয়েছিল। বাজারের কিছু অন্যান্য প্রত্যক্ষদর্শী সাক্ষীও অহনার পক্ষে সাক্ষ্য দিলেন। তারা আদালতকে বললেন যে অহনা কিভাবে সাহসিকতার সঙ্গে গৌরবকে আটকেছিলেন, কিভাবে তিনি আইন নিজের হাতে নেননি, বরং পুলিশকে ডেকে সঠিক প্রক্রিয়া অনুসরণ করেছিলেন। সেই সমস্ত সাক্ষ্য থেকে এটি স্পষ্ট প্রমাণিত হলো যে অহনা পুরো মামলাটি সম্পূর্ণ নিরপেক্ষ এবং পেশাদারী পদ্ধতিতে সামলেছিলেন। মন্ত্রী জয়ন্ত বর্মার পুরো বিশ্বাস ছিল যে তার টাকা, প্রতিপত্তি এবং দামি আইনজীবী বিচারকে প্রভাবিত করবে। তিনি ভেবেছিলেন যে বিচারকও তার রাজনৈতিক প্রভাবে এসে গৌরবের পক্ষে রায় দেবেন। তার এও আশা ছিল যে প্রমাণ বিকৃত করে তিনি অহনার বিরুদ্ধে পরিবেশ তৈরি করতে পারবেন, কিন্তু তিনি অহনার সততা, নির্ভীকতা এবং ন্যায়ের প্রতি তার অটল নিষ্ঠাকে সম্পূর্ণভাবে অবমূল্যায়ন করে ফেলেছিলেন। বিচারক মহোদয় সমস্ত প্রমাণ, সাক্ষীদের বক্তব্য এবং তথ্য অত্যন্ত গুরুত্ব সহকারে শুনলেন এবং গভীরভাবে সেগুলোকে বিশ্লেষণ করলেন। তিনি উভয় পক্ষের যুক্তি শুনলেন, কিন্তু কোনো রকম চাপ বা রাজনৈতিক প্রভাবের কাছে মাথা নত করলেন না। তার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আইন এবং প্রমাণের ওপর ভিত্তি করেছিল। এবং তারপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত। আদালত গৌরব বর্মাকে প্রকাশ্য উপদ্রব, ভাঙচুর এবং একজন নির্দোষ নাগরিককে মানসিক এবং আর্থিক ক্ষতি করার অভিযোগে দোষী সাব্যস্ত করল। বিচারক তার রায় স্পষ্ট শব্দে বললেন, আইনের দৃষ্টিতে সবাই সমান, সে যেই পদ বা পরিবারেরই হোক না কেন। অপরাধী অপরাধীই হয়, আইন কখনো ক্ষমা করে না। গৌরবকে কঠোর সাজা শোনানো হলো, যার মধ্যে কারাবাস এবং সবজি বিক্রেতাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া অন্তর্ভুক্ত ছিল। মন্ত্রী বর্মাকে আদালতে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হতে হলো। তার মাথা নত হয়ে গেল, কারণ তার একমাত্র ছেলে একজন অপরাধী প্রমাণিত হয়েছিল। তার সমস্ত চেষ্টা, তার সমস্ত প্রতিপত্তি সবকিছুই ধূলিস হয়ে গিয়েছিল। রাজনৈতিক ভাবমূর্তিতে প্রচণ্ড আঘাত লাগল। একটি উদাহরণ, একটি বার্তা। অহনা সিংয়ের এই নির্ভীক ও ন্যায়পূর্ণ পদক্ষেপ পুরো দেশে একটি উদাহরণ স্থাপন করল। মানুষ তার সাহসিকতা, সততা এবং কর্তব্যনিষ্ঠার খোলা মনে প্রশংসা করল। এই ঘটনাটি এই কথার প্রমাণ হয়ে দাঁড়ালো যে যদি কর্মকর্তারা তাদের দায়িত্বের প্রতি সৎ এবং নির্ভীক হন, তবে কোনো ব্যক্তি, সে যত শক্তিশালী হোক না কেন, আইনের ঊর্ধ্বে হতে পারে না। অহনা এটি প্রমাণ করে দেখালেন যে আসল শক্তি পদ বা অর্থে নয়, বরং আইন মেনে চলা এবং তাকে নিরপেক্ষভাবে প্রয়োগ করার মধ্যেই আছে। তার গল্প লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করল। এটি একটি মনে করিয়ে দেওয়া বার্তা ছিল, ন্যায় সব সময় জয়ী হয়, তার পথে যত বাধাই আসুক না কেন। তো বন্ধুরা, এটি ছিল আইপিএস অহনা সিংয়ের গল্প। এমন একটি গল্প যা প্রমাণ করে দিল যে আসল শক্তি ধন বা ক্ষমতায় নয়, বরং সততা ও ন্যায়ের মধ্যে। গৌরব বর্মার মতো যারা মনে করে যে টাকা আর ক্ষমতা দিয়ে তারা প্রতিটি ভুল থেকে বেঁচে যাবে, তাদের বুঝতে হবে যে এই দেশে এখনও আইনের শাসন আছে, এবং যখন অহনা সিংয়ের মতো কর্মকর্তারা ইউনিফর্মে দাঁড়ান, তখন কোনো অপরাধী, সে যত বড় নামই হোক না কেন, আইন থেকে বাঁচতে পারে না। এটি শুধু একটি ঘটনা ছিল না, এটি একটি সতর্কতা ছিল, একটি বার্তা ছিল। একটি বার্তা তাদের জন্য যারা গুন্ডামি আর প্রভাব বিস্তারে বিশ্বাস রাখে, এবং তাদের সবার জন্য যারা ভাবে যে তাদের কেউ কিছু করতে পারবে না। মনে রাখবেন, ন্যায় সবসময় জয়ী হয়, এবং কখনো কখনো তাকে জেতানোর জন্য শুধু একজন নির্ভীক কর্মকর্তার প্রয়োজন হয়। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।